প্রথমে নজর রাখবো আজকের 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। হাজার কোটির বিনিয়োগ বাইরে যাওয়া ছেলেদের ফেরাতে হবে, শিল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাতে তো অনেক সময়, হেলিকপ্টার দিচ্ছি এসে দেখে যান, মেজিয়া থেকে মমতাকে শিল্প খোঁচা মুখ্যমন্ত্রীর। ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস, আসল তৃণমূলের আরও শক্তি বাড়ালেন তাপসও। অন্নপূর্ণার আবেদনে অনলাইনে তথ্য গোপন, যাচাইয়ের পর বাদ পড়বেন কারা, জানালেন মন্ত্রী। 15 বছর পর পুলিশ বাজেট নিয়ে আলোচনা বিধানসভায়, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কয়েলো, ইঙ্গিতপূর্ণ জবাব শ্রমিকের। বিধানসভায় সইজাল কাণ্ডে 1 মাসের রক্ষা কবচ, হাইকোর্টে বিরাট স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধর্নায় কালীঘাট তৃণমূল। আমাদের ভিতরের লোক ওদের মধ্যে, বিধানসভায় মদনকে বললেন কুণাল, পাল্টা দিলেন মিত্তির মশাই। মমতার ছবি বুকে আগলে বেরিয়েছিলেন, এবার অভিষেকের বিরুদ্ধে সরব সেই রাজীব। ঋত তৃণমূলে এবার ব্রাত্য, ঘাসফুল শিবিরের ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই অ্যাকশন, সেবাশ্রয়ের ভুলে পা খোয়ানো মহিলার এফআইআরে থানায় জিজ্ঞাসাবাদ। বাম জমানার কালো অধ্যায় আর নয়, কারখানার গেট ভাঙলে 3 গুণ আদায়, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। 20 জুলাই সংসদ চলো অভিযান, তারপরই অনশন ভাঙছেন সোনম ওয়াংচুক, জনগণকে দিলেন শর্ত। নিজের দোকান সাজানোর টাকা নেই বলে পাশের দোকানে চুরি, অদ্ভুত কাণ্ড হাওড়ায়। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিনের বিল বকেয়া, বালুরঘাটে আন্দোলনে গাড়ির মালিকরা। ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক চালুর প্রস্তাব শীর্ষ ব্যাংকের। জুভেনাইল ডায়াবেটিস বঙ্গ মডেলে জাতীয় কর্মসূচি স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে। বিজেপির সমর্থক রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের। 8.5 কোটি সম্পত্তি অন্যের নামে ট্রান্সফারের অভিযোগ, তোলাবাজির নয়া কেসে ফের হাজতে দেবরাজ। বিধায়কের শংসাপত্র এবার অনলাইনেই, অভিনব উদ্যোগ বনগাঁয়। দুর্নীতিতে জিরো টলারেন্স, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা। বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ, শুভেন্দুর বিচারের আশায় সুটিয়া। মালদহ বিমানবন্দর সম্প্রসারণে জমি সমীক্ষা শুরু, আকাশপথে আরও মসৃণ যোগাযোগই লক্ষ্য। এবার বাংলা সরকারি স্কুলে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, খুলবে কর্মসংস্থানের পথ। প্রবীণদের জমি দখল, 38 কোটির দুর্নীতি, সোনাপাপ্পুর বিরুদ্ধে 100 পাতার চার্জশিট ইডির। কোনো গাফিলতি সহ্য করব না, মুর্শিদাবাদের ঘটনায় শোক প্রকাশ করে করা বার্তা মুখ্যমন্ত্রীর। অযোধ্যায় গুপ্তধনের খোঁজ, তল্লাশি অভিযানে গাড়ি থেকে বাজেয়াপ্ত 3.5 কুইন্টাল সোনা ও রূপোর গয়না। সমগ্র বিশ্ব তাকিয়ে ভারতের দিকে, এই প্রথম 40টিরও বেশি দেশের সঙ্গে মেগা মহড়া ভারতীয় নৌবাহিনীর। এসআইআরের নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গ্রেপ্তার নেশাগ্রস্ত গেটম্যান, মুর্শিদাবাদ দুর্ঘটনায় 2 জনকে সাসপেন্ড রেলের, ঘটনাস্থলে অধীর চৌধুরী। রাম মন্দির অনুদান দুর্নীতি, সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিচ্ছে সিট। খাবারও পেলাম না, উল্টে 1457 টাকা ক্যান্সেলেশন চার্জ, ফের ফুড ডেলিভারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ মহুয়ার। ভারতীয় রেলের মুকুটে নয়াপালক, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন মোদির। কলকাতায় ঝড় বৃষ্টি জারি, হলুদ সতর্কতা, উত্তরে পিছু ছাড়ছে না দুর্যোগ। মহারাষ্ট্রে ফের পাওয়ার প্লে, অজিতের স্ত্রী সুনেত্রাকে ব্রাত্য রেখেই মিশছে 2 এনসিপি, কথা বিজেপির সঙ্গে। নিট ইউজি 2026 ফল প্রকাশ, 715 পেয়ে যুগ্মভাবে প্রথম 2, সফল 11.21 লক্ষের মধ্যে মেয়েরাই এগিয়ে। 1984-তে অনশনে বসেন সোনমের বাবাও, দেখা করেছিলেন ইন্দিরা, সে কথা জানিয়ে দলকে পাশে থাকার নির্দেশ সানিয়ার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
গতকাল বাঁকুড়ায় শ্যাম স্টিলের একটি নতুন ইউনিটের শিলান্যাস করতে যান মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে এবার এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বীরভূমের মতো জেলাগুলিতে শিল্পের চাকা ঘোরানোর লক্ষ্যে রাজ্য যে কোমর বেঁধে নামছে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, প্রান্তিক জেলাগুলিতে যদি বড় শিল্প না আনা যায় তবে রাজ্যের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন থমকে যাবে। একই সঙ্গে থমকে যাবে অনুসারী শিল্পের বাড়বাড়ন্ত। এদিন রাজ্যের কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়, অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না। এর ফলে যেটা হচ্ছে, এই অঞ্চলের প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে কাজের খোঁজে বাইরের রাজ্যে চলে গেছে। মুখ্যমন্ত্রী জানান, এই বৃহৎ বিনিয়োগের ফলে যেমন ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনা সম্ভব হবে, তেমনি রাজ্যের নিজস্ব অর্থনীতির ভিত আরও মজবুত হবে। শিল্পের হাত ধরে কিভাবে রাজ্যের কোষাগার সমৃদ্ধ হবে সেই খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বড় শিল্প এলে বিদ্যুৎ থেকে শুরু করে জল সব ক্ষেত্র থেকেই সরকারের নিজস্ব রেভিনিউ বা রাজস্ব আদায় বাড়বে, যা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের আর্থিক বুনিয়াদকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে এই বিনিয়োগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী। তার কথাই, সেই কারণেই এটা একটা অত্যন্ত বড় উদ্যোগ, শুভ উদ্যোগ এবং বাংলার পক্ষে অত্যন্ত ভালো উদ্যোগ। রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের মতে প্রান্তিক জেলাগুলিতে শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থান তৈরি করা এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোই এখন প্রশাসনের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সেই লক্ষ্য পূরণের দিকেই এক বড় পদক্ষেপ। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রূপ নিল রাজনৈতিক রণাঙ্গনে। গতকাল ওই মেগা অনুষ্ঠান থেকেই বাংলার শিল্পায়ন ও প্রাক্তন তৃণমূল জমানার শাসন নিয়ে একের পর এক তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার আসার পর রাজ্যে শিল্পের পরিবেশ কেমন বদলেছে তার খতিয়ান তুলে ধরার পাশাপাশি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনকার রাজনৈতিক অবস্থাকে কটাক্ষ করে সরাসরি হেলিকপ্টার চড়ে কারখানা পরিদর্শনের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তার অভিযোগ, নতুন বিজেপি সরকার ক্ষমতায় না এলে রাজ্যের শিল্পপতিরা ওড়িশায় পাততাড়ি গুটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময়, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টার দিয়ে দেব। মমতা জমানা তীব্র সমালোচনা করে শুভেন্দু অভিযোগ করেন, আগে সরকারের সময় সিন্ডিকেট রাজ ও তোলাবাজি চরম সীমায় পৌঁছেছিল। তিনি জানান, বর্তমান সরকার এখনও 100 দিন পূর্ণ করেনি, অথচ এরই মধ্যে একাধিক কর্পোরেট জায়ান্ট বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। কলকাতার হাইকোর্টের আইনজীবী তথা 5 বারের বিধায়ক এবং নবনিযুক্ত শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে এই নতুন শিল্প বিপ্লবের কাজ এগোবে বলে তিনি ঘোষণা করেন। বক্তব্যের শেষ পর্বে রাজ্যে একাধিক মেগা প্রকল্পের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদানি গোষ্ঠীর বড় বিনিয়োগ, শিল্পপতি গৌতম আদানি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন। তাজপুর সমুদ্র বন্দর পর্যাপ্ত জমি না থাকায় দাদন পাত্রবাড়ি এলাকার প্রায় 1700 একর জমিতে সেই বৃহৎ বন্দর প্রকল্প করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আদানি গোষ্ঠী বিনিয়োগে আগ্রহী। 2000 শয্যার আন্তর্জাতিক হাসপাতাল তাজপুর সংলগ্ন নতুন শহরে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে উঠবে, যার 1000টি শয্যা সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি 1000টি শয্যা বাণিজ্যিক স্তরে ব্যবহৃত হবে। সঞ্জীব গোয়েঙ্কার ব্যাটারি কারখানা, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠকের পর রাজ্য একটি ব্যাটারি তৈরির কারখানা সহ আরও 2টি বড় প্রকল্পের সবুজ সংকেত মিলেছে। হরিণঘাটায় নতুন প্রকল্প, দুর্গাপুজোর আগেই হরিণঘাটায় একটি বড় বাণিজ্যিক সংস্থার নতুন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। সব মিলিয়ে বাঁকুড়ার মেজিয়া থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, বাংলা থেকে সিন্ডিকেট ও তোলাবাজির অবসান ঘটিয়ে দ্রুত নতুন শিল্পায়নের পথে হাঁটছে তাঁর সরকার। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের ভাঙন যেন থামার নামই নিচ্ছে না। একের পর এক নেতা, বিধায়ক ও সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ কালীঘাট শিবির ছেড়ে যোগ দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে। শুক্রবার সেই তালিকায় যুক্ত হলো আরও 2টি পরিচিত নাম। বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস এবং রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তাপস চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ দাস। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামানও। বৈঠকের পরই স্পষ্ট হয়ে যায় কালীঘাট শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঋতব্রতের নেতৃত্বাধীন শিবিরেই নাম লিখিয়েছেন বিশ্বজিৎ। কিছুক্ষণের মধ্যেই একই পথে হাঁটেন তাপস চট্টোপাধ্যায়ও। ফলে 21শে জুলাইয়ের কর্মসূচির আগে ঋতব্রত শিবিরের সাংগঠনিক শক্তি আরও বাড়ল বলেই রাজনৈতিক মহলের মত। বিশ্বজিৎ দাসের রাজনৈতিক জীবনে দলবদলের ইতিহাস নতুন নয়। দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন। পরে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বও পান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ীও হন। কিন্তু গেরুয়া শিবিরে তার রাজনৈতিক সফর দীর্ঘস্থায়ী হয়নি। একই বছর তিনি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ফের তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে বাগদার বিধায়ক পদ ছেড়ে দিয়ে পুনরায় তৃণমূলে যোগ দেন। তাকে আবার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্বজিৎ দাস। পরে 2026 সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে তাকেই প্রার্থী করে তৃণমূল। তবে সেই নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়ার কাছে পরাজিত হন। বর্তমানে অশোক কীর্তনিয়া রাজ্যের খাদ্যমন্ত্রী। ভোটে হারের পর থেকেই রাজনৈতিকভাবে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন বিশ্বজিৎ। ফলে শুক্রবার তার আচমকা বিধানসভায় উপস্থিতি এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে দীর্ঘ বৈঠক রাজনৈতিক জল্পনা আরও উস্কে দেয়। পরে তার আনুষ্ঠানিক যোগদানে সেই জল্পনারই অবসান ঘটে। একই দিনে তাপস চট্টোপাধ্যায়ের যোগদানও ঋতব্রত শিবিরের কাছে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রাক্তন বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। ফলে উত্তর 24 পরগনায় সংগঠন আরও মজবুত করতে এই দুই নেতার যোগদান গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের একাধিক নেতা এবং জনপ্রতিনিধি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিচ্ছেন। 21শে জুলাইয়ের কর্মসূচির আগে এই ধারাবাহিক দলবদল রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে উত্তর 24 পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলায় দুই অভিজ্ঞ সংগঠকের আগমন ঋতব্রত শিবিরের শক্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। চলতি মাসের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এসবের মাঝেই অনেকের ফর্ম রিজেক্টেডও হচ্ছে। শুধু তাই নয়, এমন অনেক উপভোক্তা আছেন যারা এই সরকারি ভাতার উপযুক্ত না হয়েও পাচ্ছেন সুবিধা। এই অবস্থায় অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায়। অন্নপূর্ণা যোজনা নিয়ে যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকারের বয়স 2 মাস, একটু সময় দিন। যারা যোগ্য তারা সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন অফলাইনে অনেক ভুল করেছেন, অনেকে আবার 2 জায়গাতেই ফর্ম ফিল আপ করেছেন। যোগ্য মা বোনেরা অন্নপূর্ণা টাকা পাবেন, কিন্তু কাদের জন্য অন্নপূর্ণা যোজনার দরজা বন্ধ হবে চিরতরে তাও বলে দিলেন মন্ত্রী। মন্ত্রী মালতী রাভা রায়ের সাফ কথা, যারা যোগ্য নন তারাও অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন তারাও বাদ যাবেন। আগেই রাজ্যে পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে ও পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা শুধু যোগ্য আবেদনকারীদের পাঠানো হবে। সেক্ষেত্রে নথিতে যদি অসঙ্গতি থাকে তাহলে কিছু নাম বাদ পড়বে। জানা গিয়েছে, যাচাই করার জন্য অনেক জায়গায় বাড়ি বাড়ি যাচ্ছেন কর্মীরা। যাদের আবেদন আগে বাতিল হয়েছিল বা নথিতে সমস্যা ধরা পড়েছিল তাদের তথ্য নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে। টানা 15 বছর পর এই প্রথম এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, প্রায় 3 ঘন্টা ধরে চলা বাজেটে বিতর্কে রাজ্যের আইন শৃঙ্খলা ও বিরোধী দলের বিধায়কদের নানা প্রশ্নের জবাব দেবেন স্বয়ং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর প্রথম দিন থেকেই বিধানসভার ভিতর ও বাইরে পুলিশের শুধু পাশে দাঁড়াননি, আগামী 22শে জুলাই বুধবার অধিবেশনে পুলিশ বাজেট নিয়ে টানা 3 ঘন্টা আলোচনায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15 বছর পর সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক অম্লান ভাদুরী জানিয়েছেন, তৃণমূল সরকার আইন শৃঙ্খলায় চরম ব্যর্থতা থেকে দুর্নীতি লুকিয়ে রাখতে চাইতো বলেই সমস্ত পুলিশ বাজেটকে গিলোটিনে পাঠাতো। রাজ্য এখন জনসাধারণের সরকার, জনতার কাছে কোনো কিছুই লুকানোর নেই। বাংলায় আইনে শাসনের কথা বলতেই স্বরাষ্ট্র বাজেট আলোচনায় বিরোধীরাও অংশ নেবে।
ক্ষমতায় এসেই রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গত 22শে জুন 8 মাসের জন্য বাজেট পেশ করেন। প্রথম পর্বের অধিবেশনে রাজ্যপালের ভাষণ ও বাজেট পাস হয়েছে। কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে আজ 17 জুলাই শুক্রবার থেকে 25শে জুলাই শনিবার পর্যন্ত অধিবেশনে আপাতত 13টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। আজ শোক প্রস্তাব ও রিপোর্ট পেশ করে প্রথম দিনের সভা শেষ হবে। এরপর 20 জুলাই স্বাস্থ্য, পঞ্চায়েত, পরিবহন ও 21শে জুলাই উচ্চশিক্ষা ও বিদ্যালয় দপ্তরের পাশাপাশি শিল্প বাণিজ্য দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। পরদিন 22শে জুলাই স্বরাষ্ট্র ও পার্বত্যর বিষয় পাশাপাশি পৃথকভাবে বিদ্যুৎ দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপর 23শে জুলাই উত্তরবঙ্গ পর্যটন ও পুর নগর উন্নয়ন ও 24শে জুলাই ক্রীড়া ও যুব কল্যাণ ছাড়াও জনস্বাস্থ্য দপ্তরের বাজেট বরাদ্দ নিয়েও আলোচনা হবে। রাজ্য বিধানসভায় সই জালিয়াতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বিরাট স্বস্তি দিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে 1 মাসের রক্ষা কবচ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন ঘিরে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি বলেন, আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এই মামলা সূত্রপাত বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভার স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি চিঠি জমা দেওয়া হয়েছিল, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার কথা উল্লেখ ছিল। অভিযোগ ওঠে, ওই চিঠিতে কয়েকজন বিধায়কের সইয়ে কারচুপি করা হয়েছে। চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও ছিল। সেই সূত্রেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং পরে পুলিশ এফআইআর নথিভুক্ত করে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তাকে নোটিশও পাঠানো হয়েছিল। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে এর আগেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সে সময় আদালত তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে মূল এফআইআরটি বাতিল করার আবেদন জানিয়েছেন। এরই মধ্যে বিচারপতি কৌশিক চন্দ স্বস্তি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট নির্দেশ, 1 মাস তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এই বিতর্কের সূত্রপাত হয়েছিল তৃণমূলেরই 2 জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতে তাদের সই জাল করা হয়েছে। বিষয়টি তারা স্পিকারের নজরে আনেন। এরপর বিধানসভার পক্ষ থেকেই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয়ী বিধায়করা নতুন করে পৃথক একটি চিঠি জমা দেন। সেই চিঠির ভিত্তিতেই স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। তবে স্পিকারের সেই সিদ্ধান্ত আদালতের বিচারাধীন। শোভনদেব চট্টোপাধ্যায় পৃথকভাবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ ইতিমধ্যেই স্পিকারের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। ফলে একই ঘটনার জেরে একাধিক আইনি লড়াই এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন। আচমকায় নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল বিধানসভা। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হাজির হন কামারহাটির বিধায়ক মদন। মমতার হাত ছেড়ে তিনি সদ্য ঋতব্রতদের মিত্র হয়েছেন। শুক্রবার নিটকাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরে ধর্নায় বসেন কালীঘাট তৃণমূলের কয়েকজন বিধায়ক। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে হঠাৎই সেখানে চলে যান মদন। পরনে গেরুয়া পাঞ্জাবি, চোখে সানগ্লাস দিয়ে সহাস্য মদন এদিন মমতাপন্থী বিধায়কদের ধর্নায় যেতেই এক নাটকীয় মোড়। মদনকে দেখে কুণাল ঘোষ বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দেন তার দিকে। তিনি হাসতে হাসতেই বলেন, মদনদা শারীরিকভাবে ওই দিকে গিয়েছে, কিন্তু মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদের নোটিশ পাঠিয়েছে। মদনদা ভালো থাকুন, এটাই চাই। 2-4 দিন যা মন চাই প্রাণ চাই বলুক, আমরা জানছি আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে রইল। হাসি মুখে কুণালের কথা শুনে কার্যত নিরুত্তর থাকতেই দেখা যায় মদনকে। তবে ধর্নায় উপস্থিত অন্যান্যদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মদন বলেন, আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। মদনের কথা শুনেই শোভনদেব হেসে বলেন, 10 বছর বিরোধী আসনে বসবো এটা কি বললি? আবার আসিব ফিরে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন ব্যাখ্যাও দেন, সৌজন্যবোধ থেকেই কালীঘাট তৃণমূলের কর্মসূচি থেকে গিয়েছিলেন বলে জানান তিনি। তারপরই কুণালকে খোঁচা দিয়ে খানিক ব্যঙ্গ করে মদন বলেন, আমার মনে হচ্ছে ওর মন হারানোর সময় খুব তাড়াতাড়ি আসছে। বঙ্গ রাজনীতিতে ভরপুর বদলের মরশুম। কে কখন কার বিরুদ্ধে ধিকি ধিকি ক্ষোভের আগুন জ্বালিয়ে শিবির বদল করছেন তাল রাখা যাচ্ছে না।
মিনিটে মিনিটে শিবির পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। গতকাল দুপুরেই মমতা বন্দ্যোপাধ্যায় একদা দুই ভরসাযোগ্য নেতা বনগাঁর বিশ্বজিৎ দাস ও রাজারহাট নিউ টাউনের তাপস চট্টোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ চলা শুরু করেছেন। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে সরব হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সবাই বলেছেন যে অভিষেক থাকলে তারা দল করবেন না, অভিষেক সরে গেলে সকলে আবার একজোট হয়ে দিদির পাশে থাকবেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখনো কেন দিদি অভিষেকের হাতটা ধরে আছেন। এটা আমাদের নেতাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের অগণিত সাধারণ কর্মীদের মনের কথা এটাই। আমার বক্তব্য হলো, রাজনীতি করা মানুষের জন্য, সেই কাজই যদি না করতে পারি কেন দলে থাকব? 21 বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়েছিলেন। বিধানসভা থেকে বেরোনোর সময় নিজের ঘরে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি তিনি বুকে আগলে নিয়ে যান। তাতেই বুঝিয়েছিলেন দলনেত্রীর প্রতি তিনি শ্রদ্ধাশীল। কিন্তু দলের একাংশের একচেটিয়া মনোভাবের কারণেই তৃণমূল ছাড়তে বাধ্য হচ্ছেন। এরপর রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। 2021 সালে নিজের কেন্দ্র ডোমজুর থেকে বিজেপির প্রার্থী হন, কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে পরাজয় হয় তাঁর। এর বছরখানেকের মধ্যে ফের তৃণমূলে ফেরেন রাজীব। 2026 সালের বিধানসভা ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গড় ডোমজুর থেকে সরিয়ে তাকে ডেবরার প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন জায়গায় নির্বাচনী লড়াই জিততে কম পরিশ্রম করেননি রাজীব, কিন্তু শেষমেশ সিকে ছেড়েনি। ডেবরাই বিজেপি প্রার্থী হইচই করে জিতেছেন। হারের পর একেবারে আড়ালে চলে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই মাস পর ফের প্রকাশ্যে এলেন। নিজের ফেসবুকে কভার ছবি থেকে সরিয়ে দিলেন মমতা অভিষেককে। শুধুমাত্র নিজের ছবি দিলেন, যেখানে লেখা মানুষের সাথে মানুষের পাশে, অর্থাৎ নিজের ক্ষোভ তিনি সামনে আনলেন। 26 বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত নড়বড়ে হয়ে পড়েছে। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ এবং সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ দল ছেড়ে অন্য শিবিরে যোগ দেওয়ায় কার্যত বিভক্ত হয়ে গিয়েছে একসময়ের শাসক দল। দলের একাংশ ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে নাম লিখিয়েছেন। 21 জুলাইয়ের কর্মসূচির আগে সেই ভাঙনের স্রোত আরও জোরালো হয়েছে। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী মদন মিত্র শিবির বদল করেছেন। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়েছেন। এই আবহেই ফের দলত্যাগীদের উদ্দেশ্যে তীব্র বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একটি ভিডিও বার্তায় দল ছেড়ে যাওয়া নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতার বক্তব্য, যাদের দল ছেড়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা যেন 21 জুলাইয়ের আগেই সেই সিদ্ধান্ত নিয়ে নেন। তার কথায়, যাদের যাওয়ার দয়া করে 21-এর আগে ওদের সঙ্গে নাম লেখান, কিন্তু কোনো দিনই ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ ব্যাগেজ, এজন্যই তো বিজেপির প্যাকেজ। এরপরই দলীয় পরিচয় এবং প্রতীক নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন, তিনি যেখানে বিজেপির নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না। অনেক দলই বহুবার প্রতীক বদলেছে, নাম বদলেছে, কিন্তু আদর্শ, লক্ষ্য, দিশা, কর্মসূচি এসব কোনো ক্ষমতার জোরে শেষ করা যায় না। এদিকে বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে 21 জুলাইয়ের কর্মসূচির জন্য বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। ভিডিও বার্তায় মমতা দাবি করেন, বিভিন্ন জায়গায় মানুষকে সভায় না যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। তার অভিযোগ, আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না, আটকে দেব। আমি প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকুন, একপক্ষ হয়ে কাজ করতে যাবেন না। জীবন অনেক বড়, দিল্লি টলমল হলে এখানেও ঢলমল হয়ে যাবে। আর যারা আজ চলে যাচ্ছে তারাও কিন্তু গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, সেটা তাদের বিষয়, কিন্তু আমরা মাথা নত করে চলতে শিখিনি। মমতার আরও অভিযোগ, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও প্রশাসনের একাংশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। সভার জন্য মঞ্চ, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই আশঙ্কা কর্মসূচির পথে কোনো বাধা দাঁড়াবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তার কথায়, মঞ্চ তৈরি করতে বাধা দেওয়া হলেও 21 জুলাইয়ের সভা হবেই। প্রয়োজন হলে কোনো মঞ্চ ছাড়াই সাধারণ মানুষের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন তিনি। তার দাবি, রাজনৈতিক প্রতিকূলতা বা প্রশাসনিক চাপ কোনো কিছুই তাদের কর্মসূচিতে থামাতে পারবে না। 21 জুলাইয়ের সমাবেশ নির্ধারিত সময়ই হবে এবং যেখানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি থাকার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে উন্নত পরিকাঠামো ও পড়াশোনার মানোন্নয়ন এবার বড় পরিকল্পনা রাজ্য সরকারের। পিএমশ্রী প্রকল্পের আওতায় স্কুল প্রতি সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই 23টি জেলায় শুরু স্কুল চিহ্নিতকরণের কাজ। এখনও পর্যন্ত মোট 12,300টি স্কুল চিহ্নিত করার শিক্ষার ভোলবদলের নীল নকশা তৈরি করা হয়েছে। সরকারের জেলাভিত্তিক তালিকা বলছে এই প্রকল্পের সবচেয়ে বেশি গুরুত্ব দক্ষিণ 24 পরগনায়। এই জেলার 1,661টি স্কুল বেছে নেওয়া হয়েছে। এরপরে উত্তর 24 পরগনার 1,382 স্কুল এবং মুর্শিদাবাদের 1,075টি স্কুল চিহ্নিত করে পিএমশ্রী প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ যায়নি রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্লাসরুম, ল্যাবরেটরি এবং পরীক্ষাগার আধুনিকীকরণ সহ সর্বোপরি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলতে স্কুলের প্রতিটি অংশকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলের পঠন পাঠনে একাধিক প্রশ্ন ছিল। সম্প্রতি সরকারি স্কুলগুলোর উদ্বেগের ছবি সামনে আসে। 1 বছরের ব্যবধানে রাজ্য থেকে প্রায় 1000 সরকারি স্কুল কার্যত গায়েব হয়ে গিয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে যেখানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল 93,715টি, 2025-26 শিক্ষাবর্ষে পড়ুয়া যুক্ত সরকারি স্কুলের সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র 92,800-তে। অর্থাৎ মাত্র 1 বছরেই 945টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। এবার পালাবদলের পর সরকারি স্কুলগুলির খোল্যলচে বদলে ফেলতে শুভেন্দু সরকারের বড় পরিকল্পনা।